মাইকেল সিরাজ যে কিনা বতরে যেত সেই দূর কত দূর যমুনার দূর কিংবা সেই মেয়েটিকে চিনতে চিনতে 19 বছর চেনা হলো না। ওদিকে যমুনার ভাঙনে ভাঙনে আমছাতে তার কথা বলি মানে সঙ্গে থাকা আমরা কিছু শিকড় তুলে এনেছিল বাঁকা তীক্ষ্ণ নখরা শীতের থাবায় বম্প হবার রাতে মৃতপুত্রের গল্প মাইকেল সিরাজ একটা পুকুরের গায়ে পুকুরের তলা খুঁড়ে নৃত্য গীত করে পাতাল জলের কিরিচির স্রোত বইয়ে ফিরছিল অসার পা। সিরাজ ফকিন্নির বাজারে একটা মেওয়াফল গাছের নিচে বসেছিল। তখন হাতে পায়ে লোহার শিকড় এলাহি ফকির এসেছিল। লোকে বলে সে জাদু জানতো, রাতে কবরস্থানে জিনেদের সভা বসাতো। সে এলাহি ক্লান্ত সিরাজ মিয়ার ঘর দহনের পাশে এসে বসেছিল। তবে আঙ্গুলটা কোথা থেকে আসছিল? একটা অর্ধুলঙ্গ ফকির আকাশে হাত বাড়ে একজন আম নিয়ে আসলে সিরাজের মতো দরিদ্রের চোখেও ধাঁধা লাগে। তাহলে শুধু ভাবতেই পারে ওই মেঘহীন আকাশ ধুলোটে নীল রিজিক সেখান থেকেই আসে। আর শস্য বউ পুত্র বাড়ি ফিরে এসে মাত্র বিয়ে করে আনার ব্যাপার আচ্ছা হাতে আঙ্গুল নেয়। রাতে একটা মাটির গামলায় দুধা থেকে বসেছিল তার ভেতর। আচ্ছা লাজুক চোখ, কিন্তু কখনো কখনো মেজাজ চড়া হলে সিরাজের মনে হতো ওর চোখ ক্রুদ্ধ হলে ঘুরের পলার দিকে চলে যেতে পারে। আহা, তাছাড়া তো ওর কেউ নয়। আর ওই যে সিরাজগঞ্জের খুব যমুনার পাড়ের জমি ভাঙা ভিটা ভাঙা ঘর ভাঙা মেয়ে সে মধু মধু গন্ধ গো। এর গোটায় চাপ বুঝে দিলে কেমন হয়? যমুনার তীরবাসী মেয়েটি কালো শ্যামল। যমুনা তীরের অধিবাসীরা যেমন হয় বেশ দীর্ঘকাল। তার নাম আবছা। আবছা আবার একটা ধানেরও নাম। ধানের নামে মেয়ের নাম। যে বছর তার জন্ম সে বছর ধরে প্রচুর ধান হয়েছিল। আর আসলে যেমন তেমন শ্রাবণের ফলে তলিয়ে গিয়েছিল জমি পাড়ে পর্যন্ত। বাপমাহীন মেয়েটিকে শশী গ্রামে নিয়ে যায় তার এক আত্মীয়। তখন ভাবলে সে মধ্যরাতে এক বিশাল দুস্থ জিজ্ঞা এক লাখ থেকে গড়িয়ে যায় পুরো শশী গ্রাম। কেউ কেউ আবছাকে নিয়ে তার ভাগ্যলিপির সঙ্গে যমুনার বর্ষাকালীন উন্মুক্ততার যোগসূত্র খুঁজে পাবার চেষ্টা করলো। আবছা নারাঙ্গীর চরে তার নানা বাড়িতে আশ্রয় পেল। সে তখন কিশোরী, কিন্তু হায়রে সে বছরে যমুনা খুব দেখল নারাঙ্গীর চর। ধানও হয়েছিল প্রচুর। বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে এই মেয়েটির ভিতর এক সুপয়া অপয়া একত্রে বাস করে। সবাই ভীতির চোখে দেখে আবছাকে। ছোট মামা স্থির করলো মেয়েটিকে বিদায় করতে হবে। প্রতি বছর বছর সিলেট টাঙ্গাইল পাবনা থেকে শত শত ধান কাটার লোক আসে আগুন বসে। সেই রকম এক বছর সিরাজ জমি মাইকেলের সঙ্গে ছোট মামা বিয়ে দিয়ে দেয়। আচ্ছা হঠাৎ বিবাহ, না তার গায়ে হলুদ, না গুড়ি কোটা, না সুগন্ধি লতা শাড়ির ভাত, কেবল গঞ্জ থেকে আনা দুখানা শাড়ি আর যুবক জামাইয়ের জন্য পাঞ্জাবি ফতুয়া। দূর স্মৃতি, অপয়ার অপবাদ। রাত পোহাতেই ভোর, যমুনার থেকে বহু দূর কাঠপুর, সেইখান থেকে যেতে হয় মাইকেল গ্রাম। কৃষ্ণা তিথি থেকে শুক্লায় দূর দূরান্ত থেকে ডাক আসতো মাইকেল সিরাজের পুকুর খুঁড়বার কাজে। সেবার সিরাজের ঘরে যে আবছা এসেছিল সে তো মাঘের শেষ। সেবার মাঘই ফাল্গুন লেগে গিয়েছিল। আর সিরাজ একটা মেয়েকে নিয়ে সুপয়া অপয়ার অপবাদ স্পষ্টভাবে শুনেছিল সাদা সোনা চলে। তবে এই মেয়ে যে সেই মেয়ে সে জানত না। তারপর একদিন সেই নদীর ঘাট থেকে সুপয়া অপয়ার জলদ্রুত মেয়ে ছিল তার ঘরে। তুমি তো এত রায় কেউ বাচ্চা চলে না কেন? আচ্ছা 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 ধরবা না আমারে, ওই যে আসতেছে। কি ভাঙনের শব্দ শুনতাছি। এখানে আসবে যমুনা। এই আদু
এই গাছটার মধ্যরাশি জানো, এখানে যমুনার যমুনাও ভাঙতে পারবো না কিছু। না, আসবে সে। আচ্ছা আচ্ছা, আমি মাটি চিনি, এটা লাল মাটি ব্যাগ করে আরেক ছাই, এখানে ক্ষীর নদী, বড় জোর একখানি আঙুল গ্রাম। সেটাকে আজকে দেখে সেটা চমকে উঠেছিল। মেয়েটি যমুনা জলের বিশাল বক্ষ, কণা তুলেছে প্রচন্ড ক্ষিপ্রতায়, যেন বিষ ঢেলে দেবে তীক্ষ্ণ দাঁতে, তারই কথা। মধুআম গাছটার কড়া থেকে টেনে অংশটা জলদি ঋতুতে পছন্দ হয়েছে। কে না স্যার, আম গাছ জলে যেমন তাড়াতাড়ি ঘুনেও ধরে যেত, জলে পানি দিয়ে কত যে জলদি পছন্দ। 2 দিন উঠানে ফলায় রাখলে মাঘ শেষের শীতটা একর জ্বালায় মনে রাখতে পারে। বাঁচাও, এইসব স্মৃতি ধরে রাখতে হবে। গাছ তো গেছে, এখন কি করো যাক যাক যাক। পোহা পোহা আগুন পোহা, তোর না শরীর কি করে? এই এই ওঠ হইতেছে, ওঠ। এই যে কি কর, এই আম গাছটা কি কর। আজ দারুণ শীত, কাঁথায় মানে না। এখন এই ইকোর পোড়া আগুন, তাপ দিব যত, ধোয়া দিব তার চেয়ে বেশি। গাছটা কাইটা নিয়ে গেছে হেকমতালে। আম গাছটা 14 বছর পর প্রথম মুকুল দিল। হাইলে ভুইলে শীষ, একেবারে মসজিদের গম্বুজ। সেই সাজু মুকুল আম গাছটার প্রতিটা ডাল মুখস্থ ছিল আফসা। গাছটা মুকুল সুবিধা কাটিয়ে দিল যখন, ভাবলাম কাটা করি আর মরা ভিতর গুলার খামাখা পৌঁছে গেল। বাঁশের ছাড়ের বাঁশ ভরে জ্বালানি হয়েছে, নাই ল্যাব ছেঁড়া কাঁথা, নাই ল্যাব। এখন এই রাতে কনকনা শীতে আগুন বহাবো কেন তো? গাছটা নাই, স্থানটা শুরু। রাতস মনের ঠান্ডার দিকে তাকাতে মুখটা স্যাপ করে উঠে। কি জানি অসুখ কাঁদাম ধরে ডাক শুনি, মাদার। ওই উঠানটায় সে যখন খেলতো, কোমরটা পিতলের খুঁটি আর কালো তাগা, ওই উঠানটায় হামাগুড়ি দিতে দিতে একেবারে তাদের ঠিকানায় চলে গিয়েছিল মালিক আমার। আমি সিক্কু দিয়া কই কি ঘন মেঘের উপর বজ্র ভেজে পড়ে যে ছিটলানি দেয় আলো, সেই রকম এই শেকড় পোড়ানো ধোয়ার উপর মায়ের অশ্রু ঠাটার শব্দে ঝিলিক দিয়ে ওঠে। কলাম কি জানে, কলাম যে মাইক টেলিফোন এমনই পুকুর মামা শুরু করছিস কে? আমি একদিন স্পষ্ট দিয়েছি, সে আয়সা করো মাও একটু নেম্বু মিশায় চিনি শরবত দাও। তা আমি কই কি কে বাজা এই সাইজ বেলাতে? সে আমারে কয় স্কুলের মাঠে ফুটবল খেলছিল, ঘাম হয়ে আসছিল খুব। শরবত বানায় আসতে আসতে দেখি নাই সে। আমি জানি বাজার, তুই স্কুল থেকে আইসা আমার নেম্বু শরবত খাইতে চাইছি। আমি ওই যে এখানে রোজ যাইতে ঝুঁকি করে আগ্রহে থাকবে, সেইখান থেকে নেম্বু আনতাম। ফুল আঁকা গ্যালাস, তোর সেই পছন্দের গ্যালাস, সেইটাতে ঠান্ডা থাকে শরবত। তোর মরণের পর কি হইলো জানি না, আসার বাইরে ভাঙলাম সেইটাকে। সেইবার আশা নিয়ে আমি কুকুর কাটতে গেছিলাম, তোর মনে আছে না রে আফসা? সে না আমার দুয়ার কাছে খাড়া কর, না যাবা না। তখন সে সব লেখে, তোর মনে আছে না? সেই সিলেট চাপে কুকুর গাইটা 3 হাত সাক্ষী রেখা বাড়ির ঠাট্টাতে যেই না কোদাল মারলাম, দেখি কি ঠক করে কুকুর কাটতে দুটো কঙ্কাল উঠছে। আফাজ মিয়া নিজের মাইয়ার কামের পোলাডারে মাইরা খুন করছিল 25-20 বছর আগে। তারপর সে ভুলে গেছিল যে সে একজন খুন। বংশের মেয়ের নাম লীলা আর কামের পোলার নাম ছিল মুসলিম। ওর উপরে আবছায় রাত্রি ফানুন মেরে পাতারাও তো ঝড়ে বইটি তারই মধ্যে স্পষ্ট ভাষার কুয়াশা, না আকাশ না প্রান্ত,
শুধু দক্ষিণের খোলা মাঠ জানে এই রাত্রি শস্য। তোর মনে আছে না রে আফসা? আছে তো, সেই দেশে প্রথম স্কুলে গেল, আমার মা না বইলা বলতো আফসা। আর এমন শয়তান ছিল, পেটে থাকতে মার পেটে লাথি দিত গো। বদরাগী হয়ে জরম লবে সেজন্য। কিসের বদরাগী? দুইটা দাঁত গজাচ্ছে। মা গো মা, কি সুন্দর হাসি, উ উ তা তা তা। আমি বুঝতাম না কথা, বুঝতাম তো। একের অন্যরকম সাওয়ালা ছিল গো আমাকে। হাইরে, এত বুদ্ধি তার পোলারা। বৈধ শব্দ ওই শব্দ তবু ফুল আমের আটির বাঁশি দুঠোঁটের ভাজে ফুয়ের শব্দ। রামের প্রাচীন শিকড়, তা যতই হোক না স্মৃতি, তবু কিছু পোড়া কাঠ শেকড়ের কাটা অংশে জমা হয়ে আছে। কষে ঘুমে কয়লা আগুন চুলায়, সেই দিকে ঢুকে যায় গন্ধ। সেও নিজের স্মৃতির কিনা। এটা উত্তমকারী পথ। তোর পুত্র যে সেখানে এই নিকট সেদিকে যাচ্ছিস। আরে গাছ মারলে কি তার নিকর মারে? না না না, বলে না। একটা তাই রাখবো কেন? রাখবো কেন? কেন গো? সে ঘরের উত্তরমুখী অভিযাত্রা আর পুত্রের ঘরের শয়ান পাশাপাশি দাঁড়া। আর এই যে অগ্নি দহনের শুদ্ধি, ঘন আঠালো আর্তনা। মানে কি এই আখার ভিতরে চলে আর আত্মনাদ করে? আর পিতা ধোয়ার পাশে অন্ধকার, হয়তোবা জলহীন খলিত একটা পুকুর দেখে। সে কাঁদে দুই হাঁটুতে মাথা গুজে। গামছা কেনা দেও দেখিনি, আইলে কোনে খালি দিছুম। ভাত ধরে রইতে পিঠের চামড়া উঠে যায়। তা বাজার স্কুল থেকে ফিরা সারলি না, একটু জিরা এলো। ডরাই ভাতরে রই, পিঠে গামছা বাইতে যাবো। আর টাকি মাছের ভর্তা করবা লাল মরিচ দিয়া। এই কয়াছিলি মাছ আনিছিলি, ওই মাছটা আমার নিগে রাখছিলি, কইছিলি এইটা মাওতে খাইবো। আমার পোলা নাই গো, বাসনটা আছে, পোলাও খাওয়ানোর প্লেটটা আছে। আমার বলা অদ্ভুত শব্দের কথা কইতো। মাও জানো, আমি কাল রাতে স্বপ্নে দেখি কি, আমি একটা কলা গাছ হইয়া দুই হাতে দুই সবরি কলা ঝুলাইয়া নিজেই নিজের আঙ্গুল খাইতাছি। বহুদিন পর এক হুজুর করেছিল এই খুব আত্মহত্যার খুব আগুন তার অভ্যাসে পুরানো। ধুনা ধুনা জলে ধুনা ধুনা দাও দাও করে। কেন রে মানিক, কেন এত রাগ কার উপর? অভিমান কেন হয়েছিল রে মানিক? তুই কি চাইছিলি? তেমন সে আত্মকুলার গলায় কথা কষকে কেমনি? শীতে সে প্রতিবরণ চাদর চাইতো। কইতো মা, এই না চাদরের রং হবে সরিষা ফুলের বরণ, আর তুমি পরবা সেই বরণের শাড়ি। সে আমার আসনের খুন থেকে ঢুকায় টাকা নিয়ে ফাগুন কিনছিল, 7 বরণের ফাগুন। তারপর করতেও আমার মুখটা রাঙাইয়া ভূত বানাইছিল। কেন কেন সে 7 বরণের ঘুড়ি উড়াইতে চাইছিল? বর্ষা সে নীল রঙের ছাতা চাইছিল একবার, দিবার পারি না। হায় খোদা, কোনো মাস কোনো ঋতু ভুলবার দিব না সে। বরণের এতটা শাসন যদি বরণে আসে সব নীল রঙের ছাতা কোন সংসারে হয় রে বাজার? হয় না বাজার দেখ, এ সময় আমি যত ছাতা দেখছি বেবাক ছাতাই কালা, রাত আন্ধারের মতো। এই করিস কি? জানি প্রথম বাগেছি স্বরূপটা এরকম ফুটফাট চলে। তারপর এই কিটা? এটা ভিজা। কাটাই কর, মরাই কর। ওই এটা ভিজা, জ্বালাবা না, ওয়াই চোখ জ্বলবো। এটা তো ভয়তে ভয়তে জন্ম। ওই তোমার আগুনের তাপে তুমি শীত পোহাও। একখান ছিল, একখানে গেছে। আবাসার তুই তো একজনই ছিলি। আমি তোর স্কুল পরীক্ষার ফিস দিবার পারি না।
হাতে পায়ে ধুইরা হেডমাস্টারকে আর্থিক পকেট শোধ করছিলাম। তারপর বাসি হাতে নিলে যে মাসে কি খেয়ে মাসে আমার সামনে খাড়ায় কইলি বাবজান হ্যাঁ বাবজান আমি একটা পুকুর কাটবো বান্ধব পা তাকে ফল গাছ পরাবতি খাবো সবজি কলা গো মা মাতালে ফুল পতর খাটার ফুল ইসনা বাজার তুই কইলি যা বেহেস্তে কইলি আমার সিরাপ ছবি নাই তো কিছু নাই তো বাজার নাই তো এই তুই কান্দোস কেন তুমি কেন কি করবো লালা কেন বিকর না পুরে দিয়ে আমি তারে ভুলতে পারতাম না ওরে ভুলতে তোমার মন চায় কেন আজ দুইটা বছর আজকে যাইতে মন চলি কয় হিকমতওয়ালি কাজটা কালকে নিয়ে গেল কিন্তু গাছ তো হ্যাসমাস হিকুর মতো শুদ্ধ মাটি নিচে রয়ে গেল তো সে কাটলো কি তুমি একটা নিষ্ঠুর লোক যে হিকর টুকুনো রাখবার পারলা না আমি আর একটা হিকর পুরাইতে দিলাম না আমি দেবা হিকর পুরাইয়া তবে ফজরের নামাজ পড়া শান্তি পাবো না রাখো এ আমার মালিকের শেষ কয়খান সিন তুই কয়াছিলি কেন যে হিকর থাকলে মন খারাপ করে তুলে পড়ায় দাও আমি কি তোমারে আগুন পোহাইতে কইছি এই হিকরে কে সুগারটা ধরাইছিল কেন রে না পুষে পুষে আর দিব না হারাম সাথী তা ময়দায় কলা মস্তরে তুই মা শকুনে খাই করছো তোর বাবা মির্জাপুর শেষ করে আমার মালিক যে দৌড় লইছিল হে তোর সোনার কপাল তোর খালি লাথি মারি তোর গর্ব ধরি কে রে মাথি তুই না সমুনার কুলে আমার ঘরখানা শেষ মাস গাছরে খাওয়াই আসছাস নাকি রে হঠাৎ এ কথায় স্তব্ধ হয়ে যায় রাচ্ছা মুখ বোঝে আখার অপুরে হে মাগো, কবে তোমার আর বাপের সোহাগ পাইছিলাম, সেই সোহাগ সইবার পারে নাই গাঙে। ও আল্লাহ, আফসার ছোট কপাল এই লিখছিলাম, অপয়া কপাল বইলা তারে তুমি এই বতর খাটা মাটিকালে ঘরে তুলিয়া দিলা। যখন বিয়া হয় তখনও আমি জানতাম, দেখাই না অদেখার ভিতর দিয়া আরেক ভাঙন বান্তাসি যমুনাবতী আমার দিলা, গোলা জল মুছায়া গানের তীরের মাটি খড়গলানি দিয়া আলো করে আসছিল আমার মানুষ। ওই যমুনাবতী কাল সাপেরি খাইলে মালিকরাও শেষ পেয়ে। ও মালিক, এই তোর মরণ বিক্রি নিরবন্ধে যমুনার বীজ সামদায় গেছে আমার শরীরে তার বাসা, সাদা সোনা চরের গক্ষুর তোর কপালে। এ বাজার কতদিন না তুই কইতি, কও না মা জননী, যমুনা তীরের শশীগ্রাম বাসা মরা দেশের কথা কেবা কইরা আসতো জলের রাক্ষস গা গা কইরা পানির বিশাল ঝাপটা সিলের দুই ডানাতে ভাসায়ে। আমি আমার কাছে ছোটবেলা একটা গল্প শুনছিলাম, এক জ্বর ভাষা বোঝান বৃদ্ধের কথা। ভুল শিখেছি না বুঝে পানি পোহাবার লাগছে, আমি কানকের হানি আসতেছি, সাত হাত আর তিন জোয়ারে পূর্ণিমা, ওই দিকের বসত ভাঙবো। কহিতেছে যমুনার জল পানির ছড়ে কহিতেছে, পানির ভাষা জলের ভাষা এক ভাষা, তাও কেন হিন্দুরা জল মুসলমানে পানি, তাতে পানি জলের রাগ হতেছে খুব। এই গ্রামবাসী, মাটির পাতায় ভুই কাটাছে জলের ফুল, কাটিতেছে কাটিতেছে, ওই আকাশের তারা কহিতেছে বড় রায় রাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে যমুনাবতী, ও আদিকবির কন্যা, তুমি রহম করো, রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নাইতে সত্যি সত্যি তিনবারে ধ্বংস হয়ে যায়। আর সেই জ্বর ভাষা বোঝন বৃদ্ধটারেও দেখা যায় না আর কোনোদিন। যমুনার ব্রহ্মপুর সেইখানে তার থান আছে, যমুনা বেবাক ভাঙ্গে, সেই থান ভাঙে না। সত্য, সত্যরে বাজার। দ্রুত এক পুত্র সখী মা ঢুকে যায় জীবন্ত সন্তানের সেই দেশ, যেখানে মরণ হলেও
বয়স থামে না, কথাটা অনুচ্চত্রের ঠেলা গলা পাকায় থাকে। অবিরল স্মৃতি মন্থনাকার মাত্রার সিরাজ দেখতে পায়। আবছার কান্না শত ঝকঝকে কোদালের ধার গুলাতে ঝলসে ঝলসে উঠছে। ছোড়া বাতাসে তোলা পুত্রের নবমান মৃতদেহটি ঝুলছে দুলছে ঝুলছে। সাবাস সাবাস বাজার সাবাস, সাত ছেড়ে কম হবে না। সাবাস মানে